দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু আজ। শাঁখের ধ্বনি ঢাকের বলে মুখর পূজা মণ্ডপ। এখনো বন্ধ বিমানবন্দরের বিস্ফোরক চিহ্নিতকরণ মেশিন, কমেনি পণ্যজট, ভোগান্তিতে রপ্তানিকারকরা। বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়তি, নেই তদারকি। 12 কেজি এলপিজির দাম বেড়ে 1259 টাকা। গোপালগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের জন্য চরম ভোগান্তিতে গ্রাহক, লাখ টাকার বিল নেমে এলো 162 টাকায়। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা আলম এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। মিয়ানমারের 2 রাজ্যে চলমান অস্থিরতায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে সংঘবদ্ধ নাশকতা ঠেকাতে বাড়ানো হচ্ছে টহল। মিয়ানমারের বান্দরবান সীমান্ত লাগোয়া রাজ্য কানপট্টি ও হাকা ভারী অস্ত্রসহ সেখানে সেনা মোতায়েন করেছে দেশটি। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর। 8 অক্টোবরের বিবৃতিতে তারা জানিয়েছে, গত 1 মাস রাজ্য দুটোতে বসতি ধ্বংস ও নিরস্ত্র বাসিন্দাদের উপর নির্যাতন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সুবিধা। আর এ ঘটনায় সতর্ক অবস্থানে বাংলাদেশ। 2017 সালে তিক্ত অভিজ্ঞতার কারণে এবারে সীমান্ত সুরক্ষায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বর্ডারের ভিজিলেন্স অনেক বাড়ানো হয়েছে, ওখানে বিজিবির সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। তো সুতরাং এখনও ওই নাইট ভিশন যে সমস্ত ইকুইপমেন্টস আছে সেগুলো ছাড়া বাকি সবই ঠিক আছে। এবং আমরা স্লাইটেস্ট পেলেই আমরা করব এবং আমরা চাইবো না যে আরও নতুন করে যাতে আরও ইনফ্লাক্স হোক, সেটা আমরা কঠোর অবস্থানে থাকবো। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার পর আশ্রয় শিবিরের নিরাপত্তা জোরদারে কাঁটা তারের বেড়া সহ অতিরিক্ত সার্চ লাইট ও ওয়াচ টাওয়ার বসানো দ্রুত শেষ করতে বলা হয়েছে। ক্যাম্পে শুধু ইয়াবা নয়, নতুন ধরনের মাদক উদ্ধারেও দেখা দিয়েছে উদ্বেগ। কাঁটা তারের বেড়ার পাশ দিয়ে যে টহলের জন্য যে ছোট পেভমেন্ট মতো আছে, ওইটা কমপ্লিট হয় নাই বোধহয়। তো ওইটা হলে পরে টহল দিলে এবং ওয়াচ টাওয়ারগুলো যদি অ্যাক্টিভেট হয় তাহলে ডেফিনেটলি। বাট যদি আমরা ক্যাম্পের ভিতরটা কন্ট্রোল করতে পারি এবং সেইখানে যাতে এই যে আপনার ক্যারিয়ার হিসেবে ইউজ করে, এরকম বিশেষ করে বর্তমান সময়ে ইয়াবা এবং কিছু নাকি আইসের চালানো ধরা পড়েছে। সুতরাং এইগুলা বেশ আমাদের জন্য চিন্তার বিষয় বা দুশ্চিন্তার বিষয়। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে দ্রুতই নেপিতোর সঙ্গে আলোচনায় বসছে ঢাকা। এ নিয়ে 2 দেশের রাষ্ট্রদূত কাজ করছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকে পড়ল কাঠি, শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। ঢাকের বোল, কাঁসের ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর পূজা মণ্ডপ। আজ মহাষষ্ঠী। নানা আচার অর্চনার মণ্ডপে মণ্ডপে সকাল 8:59 থেকে শুরু হবে ষষ্ঠী পূজা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ, অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে অধিষ্ঠিত হবেন জগৎজননী দুর্গা। মঙ্গলবার সপ্তমীতে শুরু হবে প্রতিমার মূল পূজা। দেবীর চরণে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি দেবেন ভক্তরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি জানান, গত বছরের তুলনায় এবার দেশ জুড়ে 1905টি মণ্ডপ বেড়েছে। মোট মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে 32,117টি। সনাতন শাস্ত্র অনুযায়ী এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং দোলায় চড়ে যাবেন। এটি সমাজে বিশৃঙ্খলা ও ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। তবে সমস্ত অপশক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিজয় ঘটবে বলে আশা ভক্তদের। মহালয়া শেষ হয়ে যায় এবং দেবীপক্ষ শুরু হয়। দেবীপক্ষের থেকে তখন দেবীর পূজা হয়। আমাদের এখানে প্রতিদিন প্রতিপদ থেকে শুরু করে ষষ্ঠী পর্যন্ত সব বেলতলায় পূজা হয়েছে। ষষ্ঠীর দিনে এখন আমরা ওই প্রতিমার সামনে এখানে ঘট স্থাপন হবে, সেটা সন্ধ্যার সময় বরণ কার্য হবে এবং বরণ কার্যের পরে সেখানে করা হবে ষষ্ঠাদি কল্পারম্ভ।
আজ মহাষষ্ঠীতে দেবীর আগমনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর প্রতিটি মন্দিরের পূজা সংশ্লিষ্টরা। রাজধানীর বিভিন্ন দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায় প্রতিবারের মতো এবারে প্রস্তুত করা হয়েছে মহামায়া দেবী দুর্গা সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের প্রতিমা। বিস্তারিত জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, 9টা থেকে তো পূজা শুরু হওয়ার কথা ছিল, তো 9টা থেকেই কি শুরু হয়েছে কিনা, আর পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ঠিক 8:59 পর থেকেই ষষ্ঠী পূজা শুরু হবার কথা ছিল এবং তখনই ষষ্ঠী পূজা শুরু হয়েছে। আমরা দেখতেছি যে এরই মধ্যে পুরোহিত পূজায় কিন্তু বসে গেছেন। তবে 8:59 মূল পূজা শুরু হলেও তার আগে কিন্তু পূজার আনুষ্ঠানিকতা আমরা দেখেছি যে ঢাকের বাদ্যের মধ্য দিয়ে, শঙ্খ উলুধ্বনির মধ্য দিয়ে এই পূজায় দেবীকে দুর্গাকে আমন্ত্রণ জানাচ্ছেন ভক্তরা। এরই মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা মণ্ডপে অনেক ভক্ত এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন যেমন এসেছেন, অন্য অনেকেও এসেছেন এই শারদীয় দুর্গোৎসবে সামিল হতে। আমরা দেখতে পাচ্ছি যে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা মণ্ডপে এবছর পূজা করছেন ধর্মদাস চট্টোপাধ্যায়। তিনি এবছরই এই মণ্ডপে প্রথমবারের মতন পূজা করছেন। এর আগে এতদিন রঞ্জিত চক্রবর্তী পূজা করতেন এখানে। তিনি এবছর অসুস্থ হবার কারণে এবছর ধর্মদাস চট্টোপাধ্যায় তিনি মহানগর সার্বজনীন পূজা মণ্ডপের এই আয়োজনে সামিল হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন চণ্ডী থেকে পাঠ করে মা দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। এবং আমরা এবার করোনা মহামারীর মধ্যে গত বছরও একইভাবেই পুজো শুরু হতে দেখেছি, যে নানা ধরনের বিধিনিষেধের মধ্য দিয়ে, স্বাস্থ্যবিধি মানার মধ্য দিয়ে এই পূজায় শুরু হচ্ছে এবং আমাদের পূজা কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে সবাই যেন মাস্ক পরে এই মণ্ডপে প্রবেশ করেন। এবছর গত বছরের চেয়ে প্রায় 1905টি প্রতিমা বেশি পূজা হচ্ছে সারা বাংলাদেশে এবং সারা দেশেই মহাসমারোহে পূজা হচ্ছে। আমরা দেখেছি যে ষষ্ঠী পূজাটি মূলত বেলতলায় করা হয় এবং বেলতলায় কেন করা হয় সেটির ব্যাখ্যা দিয়েছেন কিছুক্ষণ আগে পুরোহিত। তিনি বলছেন যে দেবী দুর্গাকে এই কল্পনা করা হয়, যেমন যে পরিস্থিতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছিল, যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একসময় দেবতারা সবাই মা দুর্গা শরণাপন্ন হয়েছিলেন, তখন তারা দেবী দুর্গাকে খুঁজে পেয়েছিলেন এই বেলগাছের তলায়। সেই কারণেই এই বেলগাছের তলায় দুর্গা দেবীকে কল্পনা করে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। হিমালয়ের পাদদেশে যেমন দেবী দুর্গা বেলগাছের তলায় ছিলেন, ঠিক তেমনি ভাবে এই আশ্বিন মাসের অর্থাৎ এই শরৎকালের অমাবস্যার ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে এই ষষ্ঠী তিথিতে বেলতলায় তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, অর্থাৎ তাকে পৃথিবীতে মর্তে আহ্বানের জন্য, বিশ্ব শান্তির জন্য তাকে আহ্বান জানানো হচ্ছে এবং এর মধ্য দিয়েই মূলত পুজো শুরু। তবে মূল মণ্ডপ যেখানে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয়েছে সেখানে পূজা হবে সন্ধ্যার সময়। সেখানে দেবীকে আমন্ত্রণ অধিবাস অর্থাৎ তার অধিষ্ঠান সেখানে হবে তখন থেকে। এবছর ঢাকা শহরে শুধু এই ঢাকেশ্বরী মন্দিরেই নয়, সমস্ত মণ্ডপেই মহাসমারোহেই পূজা হচ্ছে। করোনা পরিস্থিতি একটু ভালো থাকায় ভক্তদের মধ্যেও বেশ আশা দেখতে পাচ্ছে যে তারা গত বিভিন্ন বছরের চেয়ে এবছর যেন আরো ভালোভাবে পূজা করতে পারে। সারা দেশে মোট 32,117টি মণ্ডপে পূজা হচ্ছে এবং ঢাকা শহরে 238টি মণ্ডপে পূজা হচ্ছে। সব জায়গায় একই রকম আমরা দেখতে পাচ্ছি যে তাদের একই রকম ভাবেই আনুষ্ঠানিকতা এবং তবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির যেহেতু একটি ঐতিহ্যবাহী মন্দির, এখানে গণমাধ্যমের ভিড় বেশি, সাধারণ মানুষেরও একটি ভক্তির জায়গা থেকে এখানে অনেকেই আসছেন। পুজোর মূল আনুষ্ঠানিকতা আগামীকাল সপ্তমীর মধ্য দিয়ে আরও ব্যাপকভাবে শুরু হবে। অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এবছর কুমারী পূজা হবে না বলেই জানানো হয়েছে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে। নবমী এবং দশমী অর্থাৎ শুক্রবারে দশমী হবে এবং দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এই দুর্গাপূজাকে একসময় বসন্তকালে হতো, সে কারণে বাসন্তী পূজাও বলা হয়। শরৎকালে রামচন্দ্র দেবী দুর্গার আবাহন করেছিলেন, এজন্য শারদীয় উৎসব এখন বাঙালির সবচেয়ে বড় উৎসবে, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে এবং মূলত মানুষের
সব ধরনের মঙ্গল কামনা করা হচ্ছে এই পুজোর মধ্য দিয়ে। বছর করোনা ভাইরাস মুক্তির জন্য বিশেষ প্রার্থনা থাকবে, সেই সাথে মানুষের মধ্যে যে আসরিক শক্তি আছে সেই শক্তি যেন নাশ হয়ে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়, পৃথিবীর সব মানুষ যেন শান্তিতে থাকে, সেটাই মূল বার্তা ছড়িয়ে দেবে। দুর্গাপূজার মধ্য দিয়ে কিন্তু প্রকৃতি বন্দনাও করা হয়। আজ যখন আমরা বেলতলায় পূজা করা দেখছি, ঠিক তেমনিভাবে সপ্তমীতে আমরা দেখতে পাবো যে বিভিন্ন শস্য দিয়ে পূজা করা, এর মধ্য দিয়ে প্রকৃতি পূজা যেমন হবে একইভাবে বিশ্ব শান্তির প্রার্থনাগুলো করা হবে। এবারে মহাষষ্ঠীর আরও খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আপনি যে মণ্ডপে রয়েছেন সেখানে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়েছে কিনা এ বিষয়ে জানাবেন, এবং সেখানকার স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে কি পর্যবেক্ষণ করলেন? হ্যাঁ, আমি এখন যে মণ্ডপে দাঁড়িয়ে আছি সেই মণ্ডপে কিন্তু ষষ্ঠী যে পূজা সেইটির আনুষ্ঠানিকতা এর মধ্যে শুরু হয়েছে, এবং এখানে যে পুরোহিত আছে তিনি তার আনুষ্ঠানিকতা কাজ শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ষষ্ঠী বিহিত পূজার মধ্যে দিয়ে দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা শুরু সেইটি হতে যাচ্ছে, এবং যে চণ্ডী পাঠে এখন রাজশাহীর যে মণ্ডপগুলো আছে সেগুলোর পুরো এলাকাতে এখন মুখরিত, এবং সন্ধ্যায় আরতির মধ্যে দিয়ে একবারে উৎসবের যে বিষয়টি সেইটি ফুটে উঠবে। যদি দেখায় যে রাজশাহী নগরীতে প্রায় 92টি মণ্ডপ সহ জেলায় মোট 455টি মণ্ডপে এবার শারদীয় দুর্গা উৎসবের যে আয়োজন সেইটি অনুষ্ঠিত। গতকালকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকী বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই দুর্গা উৎসবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়, সেইটি নজরদারিতে তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে এই দুর্গা উৎসবকে ঘিরে নগরীতে একটি যানজটের সৃষ্টি হয়, সেইটি নিরসনে ট্রাফিক বিভাগ যথেষ্ট সচেষ্ট রয়েছে। আর নিরাপত্তার ক্ষেত্রে সাদা পুলিশে থাকবে গোয়েন্দা পুলিশের সদস্যরা, এছাড়াও বিভিন্ন থানার অধীনে বিভিন্ন থানার অধীনে যেসব মণ্ডপ রয়েছে সেইগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যেসব এলাকায় কোনো সহিংসতা ঘটনা যদি ঘটা থাকে সেক্ষেত্রে তারা সেই সব মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের একটি তারা পরিকল্পনা নিয়েছে। এবং জেলাও ঠিক একই রকম। আমরা জানি যে রাজশাহী জেলায় প্রায় 350-এর উপরে মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, সেগুলোতে কিন্তু নিরাপত্তা এবং পূজা মণ্ডপে যে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি, নারী পুরুষের জন্য আলাদা প্রবেশদ্বার বা বের হওয়ার জন্য, এবং মণ্ডপে স্যানিটাইজার, মুখে মাস্ক পরে ঢোকা, এবং একটি মজার বিষয় যে এবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারেই যে বিসর্জনের দিন যে শোভাযাত্রা বা উচ্চস্বরে গান বাজানো সেইটি তারা নিষিদ্ধ করেছেন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কিশোরগঞ্জের কাটিয়া দিতে বসেছে 3 দিনের ঢাক ঢোলের হাট। ঐতিহ্যবাহী এই হাটে বিভিন্ন জেলা থেকে এসেছেন ঢাকিরা। পূজা আয়োজকদের সঙ্গে বাদ্যযন্ত্র সহ চুক্তিবদ্ধ হন তারা। বাদ্যের তালে মণ্ডপগুলোতে মাতিয়ে রাখেন ঢাক ঢোলের বাদকরা। যুগ যুগ ধরে চলা এই হাট উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কটিয়াদির বাদ্যযন্ত্রের এই হাট জানান দেয় সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আগমন। ঢাক, ঢোল, কাশি, সানাই আর বাঁশির আওয়াজে মুখর পুরাতন বাজার এলাকা। বাদক দলের খোঁজে আসা পূজা আয়োজকদের মন জয় করতে চলছে প্রাণান্তকর চেষ্টা। শুধু মণ্ডপে বাজানোর জন্য বাদক দল ভাড়ায় নেওয়া যায় এখান থেকে। ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসব শুরুর আগ পর্যন্ত 3 দিন ধরে চলে এই হাট। পূর্বপুরুষ আমল থেকে আমাদের বাপদাদারা আছে, তো ওই উপলক্ষে আমরা আছি। তো এখন বর্তমান দাম দর চলতেছে। এই 60 জন আমরা আশা আমরা 1 লক্ষ টাকা হলে যাব। শুধু বাদকরাই নয়, পূজা মণ্ডপের আয়োজকরাও হাজির হন এই হাটে। বাদক দল পছন্দ হলেই প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত তাদের ভাড়ায় নিয়ে যান আয়োজকরা। একটা ডাক নিয়েছি, এমনকি আমার আরও একটি ডাক দরকার। জয় টাকা লাগুক, আমি সবচেয়ে ভালো ডাকটাই এখান থেকে এখন দেখে নিয়ে যাব। জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীতে রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে। সেই থেকে এই হাটের শুরু। তবে কেউ চুক্তিবদ্ধ হতে না পারলে তাদের সহযোগিতা করে হাট কর্তৃপক্ষ। বিভিন্ন জেলার মানুষ পুজোরিরা, নেত্রকোনা, বিভিন্ন জেলার মানুষ পুজোরিরা, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বানবাড়িয়া, নরসিংদী, এইসব জায়গায় পুজোরিরা আমাদের ঢাকগুলো নিয়ে যাচ্ছে। আর স্থানীয়ভাবে যেটা পুজো হচ্ছে এটা আমরা নিচ্ছি।
এই হাট থেকে ঢাকের দল বায়না করতে 15 থেকে 20 হাজার টাকা এবং পুরো যন্ত্রী দল নিতে গুনতে হয় লাখ। এই হাট থেকে ঢাকের দল বায়না করতে 15 থেকে 20 হাজার টাকা এবং পুরো যন্ত্রী দল নিতে গুনতে হয় লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর অন্য খবরের সাথে আরো যা দেখবেন। যমুনার পানি কমার সাথে সাথে টাঙ্গাইলে দেখা দিয়েছে নদী ভাঙন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। করোনা সংক্রমণ বাড়লেও পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে মানুষের ঢল, স্বাস্থ্যবিধিতে জোর, সতর্কতার তাগিদ। বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্যপণ্যের দাম, একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ বাজারের তালিকা কাটছাট করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাম নিয়ন্ত্রণে নেই তদারকি, সুখবর দিতে পারছে না সরকারি কোনো সংস্থাও। আয় না বাড়লেও প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। ঊর্ধ্বমুখী পণ্যের দামে শুধু গরিব নয়, বাজারের থলি ছোট হয়েছে বেশিরভাগ মধ্যবিত্তের। খরচ বেড়ে যাচ্ছে দিন দিন, বাসা ভাড়া, দোকান ভাড়া, নিজের কিন্তু ওরকম ইনকাম ওরকম বাড়ে না। বাজারে এমনিতেই চাল, ডাল, ভোজ্য তেলের দাম চড়া। তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ, সবজি, ডিম, মুরগি, আদা, রসুনের দামও। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 52.5 ভাগ, আর আমদানি পেঁয়াজে বেড়েছে 42% বেশি। কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 160 থেকে 200 টাকা। দাম বেড়ে সোনালী মুরগির কেজি উঠেছে 320 টাকায়। গত এক মাস ধরে চড়া ব্রয়লার মুরগির দামও। ব্যবসা 100% হালাল, কিন্তু আমরা তো হালাল সব ক্ষেত্রে দেখছি না। সঞ্চয় রাখতে না পেরে তারা এখন সমস্ত অর্থ এই খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করতেছে। সরকারি হিসাবে পেঁয়াজের ভালো উৎপাদনের পাশাপাশি মজুদও যথেষ্ট। চালের মজুদও 15 লাখ টনের কাছাকাছি। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগের কথা বলছে কৃষি পণ্যের বাজার পর্যালোচনার দায়িত্বে থাকা কৃষি বিপণন অধিদপ্তর। উৎপাদন, আমদানি এবং স্থানীয়ভাবে বিক্রয়, এই তিনটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, আমি মনে করি যে ভবিষ্যতে কৃষি মূল্যের আপনার বাজারটা স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন বিশ্লেষকেরা। আয় যদি বৃদ্ধি হয় তাহলে মূল্য একটু বৃদ্ধি হলেও তাতে এটা সহনীয় থাকে, কিন্তু আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে, এবং বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। বাজারে নিত্যপণ্যের চড়া দাম থেকে স্বস্তি পেতে স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবি ট্রাক, কিন্তু সেখানেও রয়েছে পণ্যের সংকট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1259 টাকা করা হয়েছে, যা 10 অক্টোবর থেকে কার্যকর হবে। তবে সরকারি খাতে 12.5 কেজি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অক্টোবর মাসের এলপিজির দাম নির্ধারণ করতে রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জানান, বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূল্য মূসকসহ 1033 টাকা থেকে বাড়িয়ে 1259 টাকা করা হয়েছে। এটি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য, যা কার্যকর হবে 10 অক্টোবর থেকেই। তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকাই থাকছে। এটা আমদানিকৃত মূল্য 12 কেজিতে 158 টাকা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র সৌদি সিপির কারণে। এর সঙ্গে আমাদের জাহাজ ভাড়া, তারপরে ওই মূসকের পার্সেন্টেজ বিবেচনা করে বিএটি আর কি, ব্যাট এবং ট্যাক্স যোগ করলে এটা ওই সৌদি সিপির মূল্যের সঙ্গে এটা পরিবর্তন হয়, আরও 13 টাকা যোগ হয়ে গেছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দামও লিটার প্রতি 50 টাকা 56 পয়সা থেকে বাড়িয়ে 58 টাকা 68 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করার দাবি বিইআরসির চেয়ারম্যানের।
143 টাকা পেতেন 12 কেজিতে একজন অপারেটর, এখন এটা পাচ্ছেন 185 টাকা 88 পয়সা। অর্থাৎ এটা আমরা যদি সার্বিক বিবেচনা করি মূসক সহ, তাইলে সেটা 59 টাকা বৃদ্ধি পেয়েছে পূর্বের রেট যেটা ছিল। তাইলে সৌদি সিপি যোগ করলে দেখবেন সেটা দাঁড়িয়েছে গিয়ে 1259 টাকা। বাজারে এলপিজির নতুন দাম কার্যকরের বিষয়ে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছে বিইআরসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে ভোগান্তির আরেক নাম ভুতুড়ে বিদ্যুৎ বিল। গ্রাহকদের অভিযোগ, ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল ধরিয়ে দিচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মাত্র 162 টাকার বিদ্যুৎ বিল এসেছে লাখ টাকা। গ্রাহকদের দাবি, অভিযোগের পরও মিলছে না ফল। গোপালগঞ্জের বেদগ্রাম এলাকার দর্জি পরেশ সরকার বছরের বেশিরভাগ সময়ই বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছেন 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। তবে গত আগস্টে সবকিছু ছাপিয়ে বিল আসে 1,17,938 টাকা। পরে ছুটে যান বিদ্যুৎ অফিসে, খোঁজ নিয়ে জানতে পারেন প্রকৃত বিল 162 টাকা। এই মাসে আমার 1,17,038 টাকা বিল দিয়েছে। তারপরে আমি নিয়ে গেছি পাওয়া যায়, নিয়ে যাওয়ার পরে সে বিল সমাধা করে দিয়েছে। শুধু পরেশ সরকার নন, এমন ভোগান্তিতে পৌর এলাকার কয়েক হাজার গ্রাহক। বিগত মাসগুলোর তুলনায় গেল আগস্ট ও সেপ্টেম্বরে বিল এসেছে 4 থেকে 5 গুণ বেশি। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে রিডাররা মন গড়া বিল দিচ্ছে, আবার কখনো যুক্ত করা হচ্ছে পূর্বের বিলও। বিল আসে বাড়ি তো 2300, 2400, 3000 টাকাই আসে। এনে আমার বিল দিয়েছে 59,000 টাকা। এনে আমি কি করবো? স্টক করবো? এই মাসের আগের মাসে দিয়েছি 20,000, আবার এই মাসে দিয়েছি 20,000, আবার এই মাসে হয়েছে আবার 12,000। এক মাসের ব্যবধানে কি করে 6,000 টাকা হয় আমি তো এই বুঝতে পারি না। আমার মিটারে ওরা কিছু গুরুগুরি করে, ধরে কিছু বোঝারও কায়দা নাই। তবে বাড়তি বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী। যেটা মিটারে আছে সেই ইউনিট তো পরিশোধ করাই লাগবে গ্রাহককে। এটা তো আসলে করার কোনো সিস্টেম নেই। আমাদের যে বিধান আছে, বিধান অনুযায়ী যেটা মিটারে ইউনিট আসছে, মিটার তো ঠিকই আছে, ঠিক আছে, তাই সেই ক্ষেত্রে ওই ইউনিটটা আপনার দিয়েই দেওয়া লাগবে। গোপালগঞ্জে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা প্রায় 23,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সর্বোচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী। তিনি আরও বলেন, 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয়। তাই এবারও সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে কমিশন। আইন করা হবে পরের বার। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্স। এবারের অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুরুতেই আওয়ামী লীগের সময়ে আইন বিচার ও সংসদ বিষয়ে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী। নির্বাহী, আইন ও বিচার বিভাগের স্বাতন্ত্র্য সমুন্নত রেখে সরকার কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিকে সরাসরি নাকচ করেন আইনমন্ত্রী। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এখন কিন্তু আর তর্কের কোনো অবকাশ নাই। তার কারণ হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে রায়, সেটা যখন আমরা মানি তখন আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। এখন ওনারা যদি সেটা না মানতে চান, আমার কিছু বলার নাই, কিন্তু রায় যেহেতু আদালতের হয়েছে সেই রায় থাকবে। প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের দাবি নিয়ে। মন্ত্রী জানান, করোনার সময়ে সব সদস্যের উপস্থিতিতে সংসদ অধিবেশন করতে না পারার কারণে এবার আর সময় হবে না। আইনটা করার প্রয়োজন এসছে, ঠিক আছে, আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15ই ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। 15ই ফেব্রুয়ারি ওনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই আমি বলেছি এইবার এই সার্চ কমিটি এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। আইনমন্ত্রী আরও বলেন, সার্চ কমিটির গ্যাজেট আইন না হলেও সবার মতামত নিয়ে রাষ্ট্রপতি যেহেতু এটি করেছেন, সেহেতু তা আইনের মতোই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র নেই দাবি করে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য 90-এর চেয়ে আরও বড় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছে।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এ সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে। আরো একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। এই হাসিনাকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। অপরদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলেন তা করেন না। দলীয় সরকারের অধীনেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে তার বিশ্বাস। বিএনপির হটকারিতা এবং নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গের যে অপরাজনীতি, তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না। মুখে তারা যতই বলুক, নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে। বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপির আত্মশুদ্ধি প্রয়োজন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। রোববার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে বলেও জানান সরকার প্রধান। কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঈশ্বরদীতে স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তি রূপান্তরে যে স্বপ্নের শুরু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় স্থাপন হলো প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। গোটা প্রক্রিয়ায় সহায়তা করেছে রাশিয়ান ফেডারেশন। রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। সময় মতোই এখানকার 2টি ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণ অঞ্চলে, তারপরেও বিভিন্ন দ্বীপ বিভিন্ন জায়গা আমরা সার্ভে করছি যে আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা। সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি, তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। নিরাপত্তা নিশ্চিত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে পরিবেশ বান্ধব হিসেবে বিবেচনা করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এর মাধ্যমে বাঙালি নিউক্লিয়ার জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পাবনা। মাদক মামলায় হাজিরা দিতে দেরি করে আসায় পরিমণিকে সতর্ক করেছে আদালত। তবে আত্মসমর্পণের পর পেয়েছেন জামিন। আর অভিযোগপত্র গ্রহণ করে তার মামলাটি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার। বনানী থানার মাদক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনে ছিলেন পরিমণি। বিচারিক আদালতের নিয়মানুযায়ী সকালেই হাজিরা দিয়ে করতে হয় জামিন আবেদন। তবে 1.5 ঘন্টার বেশি অপেক্ষার পর দুপুর 12টায়ও তিনি না এলে সময় আবেদন করেন তার আইনজীবী। পরে শুনানির সময় ঠিক হয় দুপুর 2:30টায়।
বেলা 1:30টার দিকে আদালতে হাজির হন পরিমণি ও তার 2 সহযোগী দীপু ও কবির হোসেন। পরে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি পাঠানো হয় বিচারিক আদালতে। একই সঙ্গে জামিন পান পরিমণি। তবে সময়মতো হাজির না হওয়ায় তাকে সতর্ক করা হয়েছে। আর আদালত উভয় পক্ষ তারা আসামি পক্ষ শুনে তার জামিনটা দিয়েছে এবং যেহেতু চার্জশিট এসছে এই মামলাটা এখন বিচারের জন্য অন্য আদালতে বদলি হবে। আমি একটার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে সে কোনো জামিনের দরখাস্ত ছিল না। আসামি পক্ষকে এটা বলা হয়েছে যে ভবিষ্যতে যদি এই ধরনের না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। সড়কে যানজটের কারণে পরিমণির আদালতে আসতে দেরি হয়েছে বলে জানান তার আইনজীবী। এ সময় অসুস্থ হয়ে পড়েন পরিমণি। পরিমণি প্রচন্ড গরমে আজ কয়েকদিনই একটু অসুস্থ ছিল। আজকে বিজ্ঞ আদালতে খুব সাফোকেটিং পরিবেশ থাকায় সবাই ভিড় জমায়, যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। এছাড়া পরিমণির বিরুদ্ধে দেয়া মাদক মামলার অভিযোগপত্রের নকলের কপির জন্য তার আইনজীবীরা আবেদন করলেও তা খারিজ করে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 থেকে 17 বছর বয়সী 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেবে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ফাইজারের 60 লাখ ডোজ টিকা। নিবন্ধনের অ্যাপ তৈরির পরপরই শুরু হবে কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে দেশের 8 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। খুলেছে স্কুল, ক্লাস চলছে সীমিত আকারে। শিক্ষার্থীদের করোনা সংক্রমণের খবরও পাওয়া গেছে। তাদেরকে টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত টিকা না থাকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় সম্ভব হয়নি। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের শুধু ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে সম্মতি পাওয়া গেছে। ফলে সরকারের হাতে মজুদ 60 লাখ ফাইজারের টিকার পরিকল্পনা বদলে গেল। এই টিকা এখন দেয়া হবে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের। 2 ডোজ মিলিয়ে 30 লাখ শিক্ষার্থী পাবে এই টিকা। ইমিডিয়েটলি শুরু করব, তার প্রস্তুতি চলছে। আমাদের হাতে এই টিকা 60 লক্ষ টিকা আছে ফাইজারের এবং আরও 70 লক্ষ টিকার আমরা পেয়েছি, প্রতিশ্রুতি পেয়েছি। এই সবগুলো টিকাই আমরা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে 12 থেকে 17 বছর তাদেরকে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের কিভাবে টিকা দেয়া হবে তা নিয়ে কাজ চলছে। তৈরি হচ্ছে নতুন অ্যাপ। আমরা জানি যে তাদের এনআইডি নাই, কিন্তু জন্ম সনদ তো আছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব, স্কুল থেকে তারা দিবে, স্কুল থেকে সার্টিফাই করবে। এই সব কিছু দেখেই আমরা দিব এবং আমরা আমাদের যে আইসিটি মন্ত্রণালয়কেও বলে দিয়েছি যে তারাদের জানি নিবন্ধন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য এবং নিবন্ধনের প্রক্রিয়া আরও বৃদ্ধি করতে বলেছি। দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে 7 কোটি 22 লাখ ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জানান, জানুয়ারির মধ্যে আরও আসবে 16 কোটি ডোজ টিকা। মার্চের মধ্যে টিকা দেয়া হবে 12 কোটি মানুষকে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্ফোরক চিহ্নিতকরণ মেশিন এখনো চালু না হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্যজট কমেনি। কোনো রপ্তানি পণ্য পাঠাতে সময় লাগছে 2 দিন বা তারও বেশি। এতে চরম ভোগান্তিতে রপ্তানিকারকরা। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দাবি, রোববার একটি ইডিএস মেশিন সচল হয়েছে। রোববার দুপুর ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্য এটি। রপ্তানিমুখী পণ্য নিয়ে দীর্ঘ সারিতে অপেক্ষা এসব গাড়ি। যদিও কথা ছিল অগ্রাধিকার ভিত্তিতে এসব পণ্য ঢুকবে কার্গো ভিলেজে, তারপর ইডিএস মেশিনে দ্রুত পরীক্ষার পর উঠবে কার্গো বিমানে। কিন্তু ভেতরে ও বাইরে জট। ফ্রেট ফরওয়ার্ড ও সিএনএফ এজেন্টরা জানিয়েছেন, একদিকে রপ্তানির চাপ বেড়েছে, আবার স্ক্যানার নষ্ট। এতে কোনো পণ্য পাঠাতে অপেক্ষা করতে হচ্ছে 2 দিন বা তারও বেশি। এখন একই অবস্থা, জট এখনো খোলেনি। এখন আমরা যে স্ক্যানিং করি, স্ক্যানিং মেশিন একটা এখনো ঠিক হয় নাই। ওয়ারহাউসের ভিতরে একটা মানুষ এখন কাজ করার মতো কোনো পরিবেশ নেই আর কি। একটা ট্রলি ঢুকবে, তাই কে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় এটাও বলা যায় না। আর ওরকম প্রসেস নেই, বিদায় ওদের এখানে জ্যাম লেগে থাকে। যে একটা গাড়ি ঢোকাইতে 2 দিন সময় লাগে।
স্ক্যানার নষ্ট থাকায় বাংলাদেশের পণ্য নিতে চাচ্ছেন না আমদানিকারকরা। এমন অভিযোগ পেয়ে 29 সেপ্টেম্বর কার্গো ভিলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে জানানো হয় পুরনো ইডিএস মেশিন দুটি অচল আর নতুন দুটি চালু করা যায়নি, এতে তৈরি হয়েছে অচল অবস্থা। এর 10 দিন পর একটি ইডিএস সচল হয়েছে দাবি করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। নতুন দুটো আমাদের সবকিছু বসানো আছে, কিন্তু ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এসে ওরা সার্টিফাই করে দিয়ে যায়, ভ্যালিডেশন করে দিয়ে যায়, সেটা এখনো করা হয় নাই। তারা আসবে হলো আপনার এই মাসের 14 তারিখে আসবে, আসার পরে 20 তারিখ পর্যন্ত তারা ইন্সপেকশন করবে। কার্গো পরিস্থিতির উন্নয়নে রোববার বিকেলে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানান তারা। নতুন ইডিএস মেশিন দুটি দ্রুত চালু করার তাগিদ দেন বিজিএমইএ নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি লাভের আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। দিন দিন আলুর দাম কমে যাওয়ায় উৎপাদন সহ অন্যান্য খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে উৎপাদন বেশি এবং করোনা পরিস্থিতিতে আলু রপ্তানি করতে না পারার জন্যই বাজার দর পড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত মৌসুমে আলুর বাম্পার ফলন পেয়েছিলেন জয়পুরহাটের কৃষকরা, তাই বেশি লাভের আশায় সে সময় আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেন তারা। তবে আলুর ধারাবাহিক দরপতনে ছোট বড় মোট 18টি হিমাগারে প্রায় 1.5 লাখ মেট্রিক টন আলু মজুদ পড়ে আছে। সেসব আলু বিক্রি নিয়ে দেখা দিয়েছে সংশয়। 84 কেজির প্রতি বস্তা আলু হিমাগারে সংরক্ষণ সহ ব্যয় হয় 1150 থেকে 1500 টাকা, অথচ প্রকারভেদে বাজারে প্রতি বস্তা আলুর দাম 6 থেকে 700 টাকা। তাই হিমায়িত আলুতে প্রতি বস্তায় লোকসান হচ্ছে 5 থেকে 800 টাকা। বেশি লাভের আশায় মোটা অঙ্কের ঋণ নিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় পুঁজি হারানোর আতঙ্কে তারাও। লাভের আশায় এখন তো বাজারে ধস নাই, একদম 650 টাকা 600 টাকা বস্তা ব্যাগ আলু। প্রত্যেকটা ব্যাগে 500-450 টাকা লস হচ্ছে। আলুর বিকল্প ব্যবহার ও রপ্তানির উদ্যোগ নিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন হিমাগারের মালিকরা। বিদেশে বিপুল পরিমাণ আলু রপ্তানি করে এই বাংলাদেশের বিভিন্ন কোল্ড স্টোরকে যেন রক্ষা করা যায়। চাহিদার তুলনায় বেশি উৎপাদন এবং করোনার জন্য রপ্তানি বন্ধ থাকার জন্যই আলুর দর কমে গেছে বলে মনে করেন জেলা মার্কেটিং কর্মকর্তা। সরকার সর্বক্ষণিক চেষ্টা করতেছে দেশের বাইরে আলু রপ্তানির জন্য, এই আলুর দাম কিভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য। জয়পুরহাটের 5 উপজেলায় 40,315 হেক্টর জমিতে আলু চাষ হয়। মোট উৎপাদনের পরিমাণ 8,45,297 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যমুনার পানি কমার সাথে সাথে টাঙ্গাইলে বেশ কিছু এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও নদীতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগামী শুষ্ক মৌসুমে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পাউবো কর্মকর্তারা। টাঙ্গাইল সদরের চরপৌলি এলাকায় আবার শুরু হয়েছে যমুনার ভাঙন। এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে আছে চরপৌলি হাট। সদর উপজেলার হুগরা, মাহমুদনগর ও নাগপুর উপজেলার সলিমাবাদ এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। এবছর যমুনার ভাঙনে নদীগর্ভে হারিয়ে গেছে কালিহাতী উপজেলার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হুমকির মুখে আলিপুর দাখিল মাদ্রাসা। প্রতি বছরে ভাঙনের সর্বশান্ত হচ্ছেন এসব এলাকার নদী তীরের মানুষ। আমরা বাড়ি 15-2 টানলাম, ভাঙে তো খুব, কালকেও বিকালে অনেক জায়গা ভাঙছে। বাড়ি 3 বার টানছি, এখন ফের কাছারে পড়ে গেছে। এখন আমরা না খাবো এখানে মরবার নছি। এখানে আঙ্গর কি করবেন, নদী শাসন করে দিবেন, এইটু চাই আঙ্গর রক্ষা করেন। আগুনে পড়ে গেলে হয়তো মাটি থাকে, কিন্তু এই যমুনা নদীতে বাড়ি ভেঙে গেলে বাড়ির ভিটারটুকু থাকে না। জায়গা বাসা নাই, কিচ্ছুই নাই, টাকা পয়সাও নাই। তাহলে আমরা যারা সড়কের রাস্তায় দাঁড়ামু, হ্যাঁ দাঁড়ানোর জায়গা নাই, তাহলে আমরা কোনে থাকবো? ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আগামী মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ হবে আশ্বাস তার। স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো একটু সময় লেগে যায়, একটা সিজন লেগে যায়। তো সে কারণে এই প্রজেক্ট পাস হওয়ার আগে যাতে
আমরা যে স্থাপনাগুলিকে রক্ষা করতে চাই সেগুলি যাতে প্রজেক্ট পাস হওয়ার এই সময়কালটারে ভেঙ্গে নদীগর্ভে বিলীন না হয়ে যায়, সেই কারণে আমরা অস্থায়ী নীতিতে এই যে আপৎকালীন ব্যবস্থা হিসেবে যে কাজগুলি বাস্তবায়ন করে যাচ্ছি। টাঙ্গাইলে এবছর যমুনার ভাঙনে বিলীন হয়েছে ৩ শতাধিক ঘরবাড়ি, প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ ফসলি জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদী ভাঙনের আর খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, নদী ভাঙনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা। পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই মণ্ডপে মণ্ডপে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের ঢল। এদিকে করোনা স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছে রাজ্য সরকারও। তবুও পূজাকে ঘিরে সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকেরা। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও গত কয়েক দশকে পশ্চিমবঙ্গে তা পরিণত হয়েছে সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায়। ধর্মীয় রীতিনীতি আচার গৌণ হয়েছে শিল্প সংস্কৃতির চর্চা। করোনা সংক্রমণের ঝুঁকির পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপে বেড়ে চলেছে দর্শনার্থীদের ভিড়। এক্সাইটমেন্ট তো বেশি, গত বছর বেরোনো যায়নি, এবছর তাই ভিড়ের হওয়ার আগে থেকেই আমরা যতটা পারছি দেখে নেওয়ার চেষ্টা করছি। উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টস ক্লাবে এবার মণ্ডপ তৈরি হয়েছে দুবাইয়ের বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার আকৃতিতে। এই থিম নিয়ে পূজা আয়োজনের জন্য এর উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু একদল শিল্পীকেও পাঠিয়েছিলেন দুবাইয়ে। অত্যাধুনিক আলোয় সাজসজ্জা সহ সুউচ্চ ইমারতে মোড়ানো হয়েছে ৪৫ কেজি ওজনের স্বর্ণ। কলকাতার কুমারটুলির প্রখ্যাত শিল্পী মন্টু পাল এবার বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা প্রতিমার প্রতীক হিসেবে। উত্তর কলকাতার বাগুইহাটির নজরুল পার্ক উদ্যান সমিতি থিম করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। দমকল পার্ক এলাকার পূজা মণ্ডপের এবারের থিম ভারতের সাম্প্রতিক কৃষক আন্দোলন। সেখানে মন্ত্রীপুত্রের গাড়ি চাপায় কৃষক হত্যার বিষয়টি উঠে এসেছে শিল্পকলায়। কৃষক আন্দোলনকে ট্রিবিউট দেওয়ার জন্য এটাকে করা, এবং এই পুরো মণ্ডপটা যেটা আছে সেটা কিন্তু ১৪০ ফিটের মণ্ডপ, এবং যেখানে মায়ের মূর্তি আছে সেখানে কিন্তু একটা ধানের আলের মধ্যে দিয়ে মায়ের আরাধনা হচ্ছে লক্ষ্মী রূপে। এবারের পূজা মণ্ডপের অন্যতম থিম করোনা ভাইরাস। দুর্গাপূজা ঘিরে করোনা লকডাউন শিথিল করা হলেও বন্ধ থাকছে লোকাল ট্রেন। তবুও করোনা স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে বিশ্লেষকরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের জাতীয় দিবসের ভাষণে নিন্দা জানিয়েছেন চীন। তার বক্তব্য সংঘাত উস্কে দিচ্ছে বলে অভিযোগ তুলে সত্যকে বিকৃত করা হচ্ছে বলে জানায় বেইজিং। চীনের তাইওয়ান বিষয়ক অফিস রোববার বলেছে, ওয়েনের ক্ষমতাসীন পার্টির স্বাধীনতার উস্কানি চীন তাইওয়ান সম্পর্কে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। এছাড়া তাইওয়ান স্বাধীন হতে চাওয়ার কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে বেইজিংয়ের চাপে মাথা নত না করার হুঁশিয়ারি দেন ওয়েন। পাশাপাশি তাইওয়ান তার গণতান্ত্রিক জীবনধারা অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তাইওয়ানকে একীভূত করার ঘোষণার একদিন পর এ মন্তব্য করেন তিনি। কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি তালেবান শীর্ষ নেতাদের। তবে শনিবার থেকে শুরু হওয়া দুদিনের বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি ওয়াশিংটন, বলছে আল জাজিরা। তালেবান শীর্ষ নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। কাবুল পতনের পর প্রথমবারের মতো মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলো তালেবানের। আল জাজিরা সাংবাদিক নাতাশা গনিম জানিয়েছেন, তালেবানের আশা শুধু যুক্তরাষ্ট্রই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও আফগান সরকারের স্বীকৃতির পথ সুগম করবে। আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে দুবাই আসা তালেবানের প্রতিনিধি দল। এছাড়াও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় তারা। রাশিয়ার তাতারস্তান প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। মঞ্জেলিনস্ক শহরের কাছে রোববার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২০
স্কাই ড্রাইভারের একটি দল ও 2 ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও কর্তৃপক্ষের ধারণা বিমানের একটি ইঞ্জিন অকার্যকর হয়ে পড়েছিল। 2 ইঞ্জিন বিশিষ্ট L410 টার্বুলেন্ট বিমানটি বানিয়েছে চেক রিপাবলিক। সম্প্রতি রুশ বিমান চলাচল নিরাপদ করতে কঠোর নিয়ম করা হয়, তবুও দেশটির দুর্গম এলাকায় প্রায়ই ঘটছে বিমান দুর্ঘটনা। গত মাসে অন্তনভ N26 বিমান বিধ্বস্ত হয়ে 6 জনের মৃত্যু হয়। জুলাইয়ে কামচাটকায় আরেকটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় 28 আরোহী। বৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের আসার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে আইবা। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার 19তম সভায় বাংলাদেশিদের জন্য এই সহায়তার কথা জানায় তারা। ফ্রান্সের টুলুজ শহরে অনুষ্ঠিত এই সভায় অভিবাসনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ সরকারকে সহায়তা দেবে আইবা। মাল্টায় আটকে থাকা 165 বাংলাদেশিদের জন্য আইবা সক্রিয়ভাবে কাজ করছে বলেও সভায় জানানো হয়। সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন জানান, ইউরোপে দক্ষ শ্রমিক আসার ব্যাপারে বাংলাদেশ সরকারকে তারা পরামর্শ দিয়ে আসছে। সভাটি পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। সাফ চ্যাম্পিয়নশিপে জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই। নেপালকে 1-0 গোলে হারিয়ে টেবিলের 3-এ উঠে এসেছে ভারত। আবারও ব্লু টাইগার্সে ত্রাটা সুনীল ছেত্রী। আগের 2 ম্যাচ ড্র করার চাপে ছিল ভারত। মালে জাতীয় স্টেডিয়ামে এদিন 82 মিনিটে জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আলী আশফাকের গোলে জিতেছে মালদ্বীপ। ভারত মালদ্বীপের জয়ে টেবিলের 4-এ নেমে গেছে বাংলাদেশ। 13 অক্টোবর 2 ম্যাচ এখন অঘোষিত সেমিফাইনাল, যেখানে নেপালকে হারালেই 7 পয়েন্ট নিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ, আর নেপাল ড্র করলেই চলে যাবে ফাইনালে। অন্যদিকে ফাইনালে যেতে মালদ্বীপকে হারাতে হবে ভারতকে। বিপরীত ড্র করলেই স্বাগতিকরা পৌঁছে যাবে শিরোপা লড়াইয়ের মঞ্চে। স্পেনকে 2-1 গোলে হারিয়ে ইউএফা নেশনস লিগের শিরোপা উৎসবে মাতল ফ্রান্স। ঘুরে দাঁড়িয়ে অনন্য এক জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। বেনজেমা এমবাপের নৈপুণ্যে ফরাসিদের অর্জনের ঝুলিতে যোগ হলো আরও একটি মুকুট। মিলানের সান সিরোতে রোমাঞ্চকর ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। যত নাটক তার সবই দ্বিতীয়ার্ধে। 64 মিনিটে অধিনায়ক বুস্কেটসের থ্রু বলে ক্লিনিক্যাল ফিনিশে গোল করেন ওয়ারজাবাল, আর সেই সাথে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্পেনের ডাগআউট। স্প্যানিয়ার্ডদের লিড নেয়ার আনন্দ বেশিক্ষণ টেকেনি। বেনজেমার গোলে ফ্রান্স সমতায় ফেরে 2 মিনিট পরই। এমবাপের পাস থেকে বাঁকানো শটে স্পেন গোলকিপার উনাই সিমনকে পরাস্ত করেন রিয়াল নাম্বার 9। ঘুরে দাঁড়িয়ে উদ্যম ধরে রাখে দ্য ব্লুজ। এবারে স্পটলাইটে এমবাপে। 80 মিনিটে গ্রিজম্যানের অ্যাসিস্টে গোল করে ব্যবধান করে দেন পিএসজি তারকা। ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছে স্পেন। দারুণ দুটি সুযোগ তৈরি করে কঠিন পরীক্ষায় ফেলে ফ্রান্সের রক্ষণ দুর্গকে, কিন্তু হুগো লরিস দুর্দান্ত 2 সেভে ফরাসিদের লিড ধরে রাখে, এবং সেই সাথে বিশ্ব চ্যাম্পিয়নরা জয় করল ন্যাশনস লিগ। দেশমের দলে যোগ হলো আরও একটি শিরোপা। সময়ের সেরাদের উল্লাসে আলোকিত হলো মিলান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা। মেসির নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়ে 3-0 গোলে। ঘরের মাঠে বল দখল ও আক্রমণের শুরু থেকে এগিয়ে ছিল আলবিসেলেস্তে। একের পর এক সুযোগ তৈরি করা আর্জেন্টিনাকে 38 মিনিটে লিড এনে দেন মেসি। মেসির উঁচু করে বাড়ানো বলের নাগাল পাননি উরুগুয়ের গোলরক্ষক। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডিপল, সেখানেও মেসির অবদান। শেষ দিকে লাউতারো মার্তিনেজের গোলে বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এদিকে টানা 9 জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট হারালো ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে গোল-শূন্য ড্র করেছে সেলেসাওরা। ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। গোছানো ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। শানিত আক্রমণে ব্যর্থ হয় নেইমাররা। বয়স এখন 29, সামনে লম্বা ক্যারিয়ার। তারপরও 2022 বিশ্বকাপকেই শেষ মনে করছেন নেইমার। পূর্ণ মনোযোগ আর মানসিক সামর্থ্য ধরে রাখায় সন্দিহান তিনি। তার বিশ্বাস, কাতারে এই সুযোগ অপেক্ষা করছে। নিজের সর্বোচ্চ দিয়ে বিশ্বকাপ জয়ের প্রত্যয় ব্রাজিলিয়ান মহাতারকার। বিশ্বকাপ অভিজ্ঞতা ভয়ানক। কলম্বিয়া ম্যাচে চোটের দুঃস্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় নেইমারকে। ক্যারিয়ার শেষের শঙ্কা এখনও ভয় ধরিয়ে দেয়। ক্লাব ব্যস্ততায় জাতীয় দলের সাথে সমন্বয় কঠিন। ফিটনেস সমস্যা নেইমারকে মাঝে মধ্যেই দাঁড় করিয়ে দেয় কঠিন চ্যালেঞ্জের মুখে। ক্যারিয়ার লম্বা করতে তাই ভিন্ন উপলব্ধি ব্রাজিলিয়ান তারকার।
আমার মনে হয় এটাই আমার শেষ বিশ্বকাপ, এটাকেই আমি শেষ হিসেবে দেখছি, কারণ জানি না ফুটবলে পূর্ণ মনোযোগ রাখার মতো মানসিক সামর্থ্য আর থাকবে কিনা। 2014-তে আয়োজক হয়েও সেমিতে লজ্জাজনক হারের যন্ত্রণায় পড়েছেন, আর পরের বার বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনালে। তৃতীয়বারে আক্ষেপ ঘোচাতে চান কাতার বিশ্বকাপে শিরোপায় চোখ নেইমারের। আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে দেব আমার দেশের জয়ের জন্য, যেটা আমি ছেলেবেলা থেকে স্বপ্ন দেখে আসছি, এবং আমি আশা করছি আমি পারবো বিশ্বকাপ জিততে। সেই যাত্রায় দুর্বার ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা 9 ম্যাচ জিতে মূল পর্বের খুব কাছে নেইমাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বে ওমান থেকে আরব আমিরাতের টিম বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন মুস্তাফিজ সাকিবও আসবেন শীঘ্রই। রাজস্থানের হয়ে আইপিএল মিশন শেষ করে আগেই টিম হোটেলে উঠে পড়েন মুস্তাফিজ। এদিকে ওমান থেকে দুবাই হয়ে আবুধাবিতে আসছে বাংলাদেশ। সেখানে দুটি অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। মঙ্গলবার খেলা শ্রীলঙ্কার বিপক্ষে, একদিন পর আয়ারল্যান্ডের সাথে মোকাবেলা। অধিনায়ক মাহমুদুল্লাহর ফিটনেস নিয়ে এখন চিন্তা। লঙ্কানদের সাথে তার খেলার সম্ভাবনা কম। এখান থেকে আবার ওমানে ফিরতে হবে। আল আমিরাত স্টেডিয়ামে 17 তারিখ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু মূল মিশন। বিশ্বকাপে যাদের উপর নির্ভর করবে বাংলাদেশ দলের সাফল্য, মুশফিকুর রহিম তাদের মধ্যে অন্যতম। মিডল অর্ডারে আস্থার জায়গা তিনি, যদিও টি-20 সাম্প্রতিক ফর্ম আর বিশ্বকাপের পরিসংখ্যান মুশফিকের জন্য অস্বস্তিকর। তারপর অভিজ্ঞতা সামর্থ্যের বিচারে টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল মুশি। স্লক সুইপ, রিভার্স, স্কুপ, পুল কিংবা ড্রাইভ, মুশফিক সবই পারেন। খেলেনও প্রয়োজন বুঝে, কনফিডেন্স দিয়ে। ভালো মন্দ যে কোনো সময় পরিশ্রম, একাগ্রতায় সবার সেরা তিনি। টাইগার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল, বহু জয়ের নেপথ্য নায়ক। লম্বা ক্যারিয়ারে যত আক্ষেপ, যত ব্যর্থতা দাগ কেটে গেছে, 2016 টি-20 বিশ্বকাপ তার একটা অবশ্যই। ভারত ম্যাচে জয়ের কাছে নিয়ে উৎসব, সেখান থেকে হেরে বসা মুশফিককে পুড়িয়েছে বহুদিন। সেই জ্বালা মিটিয়েছেন 2019-এ দুরন্ত 50-তে বাংলাদেশ লিখে নেয় ভারত বধের ইতিহাস। ওটাই টি-20-তে টিম ইন্ডিয়ার সাথে একমাত্র সাফল্য। ওই ম্যাচের পর এই ফরম্যাটে মুশফিক বড্ড মলিন। গত 8 ইনিংসে 3টা শূন্য, মোট 5 বার আউট হয়েছেন এক অঙ্কে। টি-20 বিশ্বকাপের 6 আসরে মুশির পারফরমেন্স হয়নি রঙিন। 20 ইনিংসে মাত্র 16 গড়ে 258 রান, সর্বোচ্চ 47 অস্ট্রেলিয়ার সাথে। এবার পরিসংখ্যান বদলের পালা, তাই মুশির ব্যাটে দারুণ কিছু করা চাই। যদিও বিশ্বকাপ প্রস্তুতিতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে গেছে অস্বস্তি, এই টিমকে প্ল্যাটফর্ম ধরে 2 ম্যাচে রানখরা কাটিয়ে গেছেন ওমানে। মিডল অর্ডারের স্তম্ভ তিনি। টি-20 বিশ্বমঞ্চে আলো জ্বালাতে জ্বলে ওঠা জরুরি। মুশফিকের কাছে প্রত্যাশা অনেক। অধিনায়ক মাহমুদুল্লাহর বিশ্বকাপ মিশনে অন্যতম সেরা হাতিয়ার। প্রাকৃতিক দুর্যোগ সবসময় অভিশাপ নয়, অনেকের জন্য তা আশীর্বাদ হয়েও আসে। এমন এক ঘটনা ঘটেছে থাইল্যান্ডের চাওপ্রায়া ক্যাফের ক্ষেত্রে। বন্যার পানি ঢুকে রেস্তোরাঁটি যখন বন্ধ হওয়ার উপক্রম, তখন সেখানে বসে খাওয়ার ছবি ভাইরাল হওয়ায় বেড়েছে ভোজন রসিকদের আনাগোনা। কপাল খুলেছে মালিকদের। ব্যাংককের ননথাবুরি এলাকায় চাওপ্রায়া নদীর পাড়ে এই রেস্তোরাঁ। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু, তবে সম্প্রতি ভারী বৃষ্টিতে নদীর পানি ঢুকে এর ভেতরে। এই অবস্থায় রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে শেষমেশ বন্যার ওই পানির উপরেই ক্যাফে চালানোর সিদ্ধান্ত নেন এর মালিক। পরে পানিতে পা ডুবিয়ে খাবার খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এলে বাড়তে থাকে ভোজন রসিকদের উপস্থিতি। এটা দারুণ অনুভূতি, একরকম চ্যালেঞ্জও। কারণ যখন পানির ঢেউ আপনার গায়ে এসে পড়ছে, আপনাকে কৌশলে সরে যেতে হচ্ছে। আবার ঢেউয়ের কারণে আপনি খানিকটা ভেসেও যেতে পারেন। 2011 সালের বন্যার পর আবারও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। এবারে কে উপভোগ করার চেষ্টা করছি, খুব ভালোই লাগছে। করোনায় থাইল্যান্ডে পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রায় 50,000 রেস্তোরাঁ। তার উপর বন্যা যেন মরার উপর খাড়ার ঘা। তবে পানিকে পুঁজি করে ব্যবসা জমলেও চ্যালেঞ্জের কমতি নেই বলে জানিয়েছেন রেস্তোরাঁ মালিক।
แต่ปรากฏว่าเสียงตอบรับและลูกค้าเนี่ย যারা এখানে আসছেন তাদের বেশ হাসি খুশি দেখাচ্ছে। পানিতে বসে খাবার খাওয়ার অনুভূতি আলাদা। সংকটই যেন এবার সুযোগে পরিণত হয়েছে। ঢেউয়ের মধ্যে খাবার পরিবেশন বেশ কঠিন, আর দিন শেষে কর্মীদের স্বাস্থ্য রক্ষার বিষয়টি তো থাকছেই। ในการที่จะเปิดร้านให้ลูกค้ามาแล้วมี বন্যার পানির সঙ্গে পয় ও শিল্প বর্জ্যও ভেসে আসে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।